জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সারা দেশে নানা কর্মসূচি। বঙ্গবন্ধুর খুনি নূর ও রাশেদ চৌধুরীকে ফেরাতে জোর চেষ্টা, দরকারে হতে পারে বন্দি বিনিময় চুক্তি। শতাধিক ওসির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ, গুরু পাপে লঘু দণ্ডে বেপরোয়া মনোভাব। কক্সবাজারে পুলিশের নাম ভাঙিয়ে নানা অপরাধে জড়াচ্ছে সোর্সরা, হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের খাবার কর্তৃপক্ষের আচরণ নিয়ে প্রশ্ন, মানতে নারাজ সমাজসেবা কর্মকর্তা। স্বাগত বিরতিতে ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। টানা ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বনানীতে পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তবে করোনার পরিস্থিতিতে এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতাকর্মীরাও। এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির আরো খবর জানাতে ধানমন্ডি ও বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে, সেখানে রয়েছেন আশিক হোসেন। আশিক, ধানমন্ডিতে ৩২ নম্বরে এখন কি কর্মসূচি চলছে আর কারা উপস্থিত রয়েছেন? দেখুন, আজকে সকাল থেকে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি জনতার ঢল এবং আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে এখানে এসে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তারও আগে যদি বলি, ভোর প্রায় ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখান থেকে পরে তিনি বনানী কবরস্থানে যান, সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখনো কিন্তু শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনো চলছে। তবে ১ ঘন্টা আগে যেই পরিস্থিতি এখানে ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল, অনেক দলীয় নেতা কর্মীদের ভিড় ছিল, সেই ভিড়টি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। এখন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর এরই মধ্যে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এখন কিন্তু বিভিন্ন যে সামাজিক বা বিভিন্ন যে অন্য যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আরেকটি বিষয় যে সকাল থেকেই কিন্তু আজকে যেটা ছিল যে এত মানুষের ভিড় ছিল যে আগে থেকে বারবার বলা হয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন, যেহেতু বৈশ্বিকভাবে করোনা সংক্রমণ চলছে এবং বাংলাদেশে এখনো করোনা সংক্রমণ রয়েছে, সেদিকে রুখতে কিন্তু সকাল থেকে বলা হয়েছিল যে যেন সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে যে দলীয় নেতা কর্মীরা এসছেন, এত মানুষের ভিড় হয়েছে এবং জায়গাটি যেহেতু ছোট, এই ছোট জায়গায় আসলে এত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু আসলে সম্ভব নয়, এটি আমরা দেখতে পেয়েছি। এবং প্রচুর মানুষ কিন্তু এসেছিলেন, যার কারণে কিন্তু স্বাস্থ্যবিধির যে বিষয়টি সেটি কিন্তু মানা হয়নি। আর অন্য কর্মসূচিগুলো যদি একটু জানিয়ে রাখি আজকের দিনের, তাহলে কিন্তু 12টার পর বিভিন্ন যে মসজিদগুলো রয়েছে, বিভিন্ন যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর এবং 15ই আগস্ট যারা
শহীদ হয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ প্রার্থনা এবং দোয়ার আয়োজন করা হয়েছে। বিশেষ করে জোহরের নামাজের পর বিভিন্ন মসজিদগুলোতে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আর অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন মিলাদ মাহফিলের মতো বিভিন্ন ধর্মীয় যে আচারগুলো রয়েছে সেরকম বিভিন্ন অনুষ্ঠানের কিন্তু আয়োজন করেছে বিভিন্ন যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা। আর সকাল থেকে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ কিন্তু ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখন আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য যে একটু আগেও যে যত মানুষ দেখেছিলাম তার থেকে কিন্তু এখন মানুষের সংখ্যা কিছু কমে এসেছে। রয়েছেন ধানমন্ডিতে, আমরা চলে যাচ্ছি এবার বনানীতে। বনানী কবরস্থানে আছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে কারা আছেন, কি বলছেন তারা? বনানী কবরস্থানে সকাল 8টার দিকে কিন্তু সকাল 8:15টার দিকে আওয়ামী লীগ সভাপতি পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনের পরপরই এই কবরস্থান সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে চিত্র কিছুক্ষণ আগেও অনেক বেশি ছিল, অর্থাৎ বনানী কবরস্থানের একদম মেইন রাস্তা থেকে কবরস্থানে ঢোকার মুখ পর্যন্ত দীর্ঘ লাইন দিয়ে তারা এখানে বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা রয়েছে, বিশেষ করে বনানী কবরস্থানে রয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কবর এবং একই সঙ্গে বঙ্গবন্ধুর যে সুযোগ্য সন্তানরা সেই 15 আগস্টে নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর এবং বঙ্গবন্ধুর অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল, অর্থাৎ মোট 18টি কবর কিন্তু এখানে রয়েছে। তো নেতাকর্মীরা আসলে আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সেই যারা শাহাদাত বরণ করেছেন তারা যে সেই মানুষদেরকে স্মরণ করছেন এবং ফুলেল শ্রদ্ধায় সিক্ত করছেন কবরের বেদি। এবং একই সঙ্গে আজকে সারাদিনই কিন্তু এই ধরনের প্রোগ্রাম থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণত আমরা যে কর্মসূচিগুলো দেখি রাজধানীতে দলীয় কার্যালয়ে যে পতাকা সেটি অর্ধনমিত রাখা হয়েছে, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা, এবং অন্যান্য পাড়া মহল্লা ওয়ার্ড থানা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিভিন্ন আয়োজন রয়েছে। বিশেষ করে এখানে আমরা দেখেছি দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর দলের যে সহযোগী বা ভ্রাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন এবং একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক সংগঠন দ্বারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এবং এই শ্রদ্ধা নিবেদন পর্ব আমরা যেটি সবসময় হয়ে থাকে সাধারণত 10টা, 10:30 বা 11টা পর্যন্ত চলে। তারপর নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় চলে যান এবং সেখানে বিভিন্ন যে কর্মসূচি রয়েছে, অন্যান্য কর্মসূচি, বিশেষ করে আজকের দিনে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়, যেখানে গরিব দুঃখী মানুষকে আসলে খাওয়ানো হয়। সেই কাঙ্গালি ভোজের কর্মসূচি রয়েছে। এর বাইরে আমরা যেটি দলের পক্ষ থেকে যে প্রেস রিলিজ আকারে জানানো হয়েছিল যে বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে বিকেলে রয়েছে মহিলা আওয়ামী লীগের একটি কর্মসূচি, যেখানে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় কার্যালয়ের সামনেও অনেক কর্মসূচি রয়েছে। তো দিনভরই আসলে রাজধানীতে এরকম কর্মসূচিগুলো পালিত হবে। ইজাজুর রহমান জানাচ্ছিলেন বনানী কবরস্থান থেকে। 15 আগস্ট বাংলার ইতিহাসে কলঙ্কিত দিন। দেশি বিদেশি ষড়যন্ত্রে 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায় সারা জীবন সংগ্রাম করা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে রাতের অন্ধকারে হত্যা করে ঘাতকেরা। নিরাপত্তার ঘেরাটোপে ছিল না ধানমন্ডির 32 নম্বর বাড়িটি। বঙ্গবন্ধুর বিশ্বাস, নিজের দেশের মানুষ তার কোনো ক্ষতি করবে না। রাষ্ট্রপতি হয়েও তাই বঙ্গভবনে না উঠে সাধারণ মধ্যবিত্তের মতো সপরিবারে থাকতেন এখানেই। সে উদারতাই কাল হলো 75-এর 15ই আগস্ট ভোর রাতে আচমকা বৃষ্টির মতো গুলি। ঘুম ভাঙা চোখে নিচে নেমে আসেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এরপর সঙ্গীদের নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়েন ল্যান্সার মহিউদ্দিন। দোতলায় ওঠার সিঁড়িতে সাহসের প্রতিমূর্তি হয়ে দাঁড়ান শেখ মুজিব। অবিচল বঙ্গবন্ধুকে দেখে ভড়কে যান মহিউদ্দিন। তখন স্টেন গান থেকে গুলি ছোড়েন বজলুল হুদা ও নূর চৌধুরী। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসত। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই
বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। তখন ভোর 5:40 সিঁড়িতেই লুটিয়ে পড়েন বঙ্গবন্ধু। তাদের মিশন তখনও শেষ হয়নি। আজিজ পাশার মুসলেউদ্দিন শোবার ঘরে গিয়ে হত্যা করেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সদ্য বিবাহিতা রোজি জামাল, সুলতানা কামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে। আর শিশু রাসেলকে খুনিরা বসিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদারের চৌকিতে। রাসেল মায়ের কাছে যেতে চাইলে দোতলায় নিয়ে গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধুর এই শিশুপুত্রকে। রাসেল বারবার কান্না করতেছিল যে আমি মার কাছে যাব, মার কাছে যাব। এর মধ্যে এক সিপাহী বলে, স্যার তো মার কাছে যেতে চাচ্ছে, কি করি? তো ও অফিসার বলে যে ঠিক আছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার গেল, 2-1 মিনিটের মধ্যে কয়েকটা গুলি হলো। গুলির পরে আর কোনো আওয়াজ শোনা গেল, সবাই নিস্তব্ধ হয়ে গেল। হামলার খবর পেয়ে ধানমন্ডি 32 নম্বরে আসছিলেন বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তবে পথেই হত্যা করা হয় তাকে। একই সময় হামলা হয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাসায়। সেখানে মারা যান মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম শামসুন্নেসা মনি। ঘাতকদের একটি গ্রুপ মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তখনকার কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ ও তার ছেলে মেয়ে সহ 6 জনকে। সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 44 বছর আগের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসায় হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে হত্যা করা হয় বঙ্গবন্ধুর স্ত্রী, 3 ছেলে, 2 পুত্রবধূ সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে। বাংলাদেশের ইতিহাস সূচনা হয় একটি কালো অধ্যায়। 75-এর 15 আগস্ট দিনটি ছিল শুক্রবার। সে সময় শনি ও রবিবার রাতে মহড়া চলত সেনাবাহিনীতে। তাই শুক্রবার রাতে যখন ট্যাঙ্ক চলাচল শুরু হলো, কেউই সন্দেহ করেনি। আর্মার্ড ও আর্টিলারির 2টি বিভাগের অন্তত 100 সেনা সদস্য বেরিয়ে আসে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তবে মূল পরিকল্পনার কথা জানত হাতে গোনা কয়েকজন। আর্মার্ড অর্থাৎ ট্যাঙ্কের নেতৃত্বে ছিলেন মেজর ফারুক, আর আর্টিলারির নেতৃত্ব দিচ্ছিলেন মেজর রশিদ। তাদের কমান্ডে ফজরের নামাজের সময় অর্থাৎ ভোর 5টা থেকে সোয়া 5টার দিকে বাহিনীটি ক্যান্টনমেন্ট থেকে বের হয়। কিছু দূর এগুনোর পর বাহিনী 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ রওনা হয় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে, আর দুটির একটি রওনা হয় মিন্টু রোডে আব্দুর রব সেরনিয়াবাদের বাসার দিকে, আর আরেকটি গ্রুপ যায় ধানমন্ডি 13 এর শেখ ফজলুল হক মনির বাসায়। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদিন আগেই অর্থাৎ 14 আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা কর্মীকেও বদল করা হয়। 15 আগস্ট ভোরে হামলা চালানো হয় বঙ্গবন্ধুর বাড়িতে। প্রথমেই শেখ কামালকে হত্যা করে ঘাতকরা। গুলির শব্দে নিচে নেমে আসেন বঙ্গবন্ধু। গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় জাতির পিতাকে। তার নিথর দেহ লুটিয়ে পড়ে একতলা সিঁড়িতে। সেই সাথে শেষ হয় একটি অধ্যায়ের। বঙ্গবন্ধুকে হত্যা করেই থেমে থাকেনি ঘাতকরা। দোতলায় উঠে গুলি করে হত্যা করে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। একে একে অন্য 2 ছেলে শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ও এক নিরাপত্তারক্ষী সহ 9 জনকে হত্যা করা হয়। বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসায় হামলা চালায়। সেখানে মারা যান মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি। আব্দুর রব সেরনিয়াবাদ সে সময় মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় থাকতেন। ঘাতকদের একটি গ্রুপ সে বাড়িতেও হামলা চালায়, হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তৎকালীন কৃষিমন্ত্রী সেরনিয়াবাদ ও তার ছেলে মেয়ে সহ 6 জনকে। বঙ্গবন্ধুর বাসায় হামলার খবর পেয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ধানমন্ডিতে ছুটে যান। পথেই তাকে প্রাণ দিতে হয় ঘাতকের গুলিতে। 15 আগস্ট সকাল 8:30টার দিকে রেডিওতে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর জানানো হয়। একই সঙ্গে সারা দেশে জারি করা হয় কারফিউ। ষড়যন্ত্রকারীরা কাউকে টেরই পেতে দেয়নি এত বড় একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। সেদিনই বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন খন্দকার মোশতাক। গঠন করা হয় মন্ত্রিসভা। এভাবেই জাতির জনককে হত্যা করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে খুনিরা। বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর সব চেষ্টা অব্যাহত আছে। আর এই প্রশ্নে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তাদের ফেরাতে প্রয়োজনে দেশ দুটোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হতে পারে বলেও আভাস দিয়েছেন আইনমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর চেষ্টায় এক ধাপ এগিয়েছে সরকার। প্রায় 15 বছর পর রাশেদের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি আবারও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। 24শে জুলাই মার্কিন ম্যাগাজিন পলিটিকোয় বলা হয়েছে, গত জুনে তার নথি বোর্ড অফ ইমিগ্রেশন আপিলকে নিজ দপ্তরে পাঠাতে বলেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এ প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে কোনো মিথ্যা তথ্য পাওয়া গেলে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে রাশেদ চৌধুরীকে। সেক্ষেত্রে তাকে বাংলাদেশেই ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। দুজন চিহ্নিত আছে, তাদের জন্য আমরা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং উই কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড। আমরা আশা করি, আমাদের প্রত্যাশা যে আমরা তাদের এনে আইনের সম্মুখীন করতে চাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি নূর চৌধুরীকে ফেরাতে বাংলাদেশের আবেদনে গত বছরই সাড়া দেয় কানাডার আদালত। সরকারের করা মামলায় আসে তার অবস্থান সংক্রান্ত তথ্যের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আদেশ। এখন চলছে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপের প্রস্তুতি। আইনমন্ত্রী জানিয়েছেন, সব জটিলতা কাটিয়ে নূর ও রাশেদ চৌধুরীর দণ্ড কার্যকরে সব চেষ্টা অব্যাহত রাখবে সরকার। দেশ দুটির সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে তাও দূর করা হবে বলে জানান তিনি। তার পিটিশনের মধ্যে কি কি আছে সেইটা জানার রাইট বাংলাদেশ সরকারের আছে। তো সেইখানে আমরা জিতলাম। এখন উই উইল বি গোয়িং টু দ্য নেক্সট স্টেপ। তার কারণ হচ্ছে সে কি কি বলেছে সেটা আমরা জানার পরে এখন জবাব দিব যে এই ঘটনাগুলো সত্য না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে আমরা কোথায় আলাপ আলোচনা করে একটা পর্যায়ে গেছি। আমরা আবার সেই আলাপ আলোচনা শুরু করে যদি আমরা মনে করি এক্সট্রাডিশন ট্রিটির প্রয়োজন হবে তা আমরা করব। সপরিবারে বঙ্গবন্ধু হত্যায় পলাতক 4 আসামির একজন আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে গত এপ্রিলে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 3 পলাতক আসামি শরীফুল হক ডালিম, রিসলাদার মোসলেউদ্দিন আহমেদ ও খন্দকার আব্দুর রশিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের কাছে। তাদের সন্ধানে সব দূতাবাসকে নির্দেশ ও প্রবাসীদের সহায়তা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি কর্নেল ফারুককে ফাঁসির হুমকি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ফেরদৌসী কাজল কাকলি। 1990 সালে মাত্র 18 বছর বয়সে ঘাতক ফারুকের বাসায় গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বলেন, শেখ রাসেলের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। কাকলি মনে করেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন তাকে সাহসী হয়ে গড়ে উঠতে সহায়তা করেছে, আর মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করেছে দেশপ্রেমিক। 1975 15 আগস্ট দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। জাতির জনককে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হীন চেষ্টা। বঙ্গবন্ধু হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় অবরুদ্ধ হয়ে পড়ে গণতন্ত্র, কেড়ে নেওয়া হয় বাক স্বাধীনতা। মুশতাক, জেনারেল জিয়া ও এরশাদের শাসনামলে 1.5 দশক বঙ্গবন্ধুর নাম, ভাষণ, আদর্শ চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চলে। তখন রাষ্ট্রীয় প্রশ্রয়ে প্রবল প্রতাপে প্রকাশ্যে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধুর খুনিরা। তাদের একজন কর্নেল ফারুক। 1990 সালের নভেম্বরে সুগন্ধা পত্রিকায় তিনি বঙ্গবন্ধুকে হত্যার কথা অকপটে স্বীকার করে বলেন, সাহস থাকলে শেখ হাসিনা তাকে জিজ্ঞাসা করুক। খুনি ফারুকের এই আস্ফালন মেনে নিতে পারেননি সেদিনের কিশোরী শেখ ফেরদৌসী কাজল কাকলি। ক্ষিপ্ত হয়ে তিনি সাইকেল চালিয়ে সোজা চলে যান কর্নেল ফারুকের বনানীর বাড়িতে। তাকে আমি বললাম, তুই আমার বঙ্গবন্ধুকে কেন মেরেছিস? তুই আমাকে জবাব দে। শেখ হাসিনা লাগবে না, আমরাই অনেক শেখ হাসিনা।
এই বাংলার বুকে জন্ম নিয়েছি, তুই বল তুই কেন বঙ্গবন্ধুকে মেরেছিস, আমার বঙ্গবন্ধুকে কেন মেরেছিস? উনি আমাকে কিছু বলে নাই, উনি আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি বললাম, জবাব তো দিচ্ছে না, আমি আবার চিৎকার করে বললাম, তুই আমার শেখ রাসেলকে কেন মারলি? রাসেল তো ছোট ছিল, রাসেল তো কোনো অপরাধ করে নাই। আমি তোকে ফাঁসির কাস্টে ঝুলাবো। খুনি ফারুককে শাসিয়ে আসার পরদিন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মহাখালীর আণবিক শক্তি অফিসার্স কোয়ার্টারে যান কাকলি। তাঁর সাহসে মুগ্ধ হয়ে বুকে টেনে নেন বঙ্গবন্ধু কন্যা। আমি কর্নেল ফারুকের বাসায় গিয়েছি, এই হয়েছে। উনি আমাকে জড়ায় ধরলো, এইভাবে বলে, আয় আয় আমার বুকে আয়। আমাকে জড়ায় ধরে বলল যে আয়, আমার আরেকটা মেয়ে আমি পেয়েছি, আজকে আমি আমার নিজ হাতে তোকে রান্না করে খাওয়াবো। এ ঘটনার এক সপ্তাহের মধ্যে কাকলিদের বনানী সমিলে আগুন দেয়া হয়। ৬৫টি দোকান সহ কাকলি মার্কেট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একটা পরিবারই ইতিহাসের চর্চা দিতে পারে, আর কেউ পারে না। আর আপনাকে বই পড়তে হবে, ইতিহাস জানতে হবে। ইতিহাস জানলেই আর বঙ্গবন্ধুর মতো মানুষের অনুসরণ করলেই সে সাহসিকতা অর্জন করতে পারবে। রাজধানীর কাকলি মোড়ে এলে তাকে এখনো ঘিরে ধরেন স্থানীয়রা। সবাই তাকে চেনেন সাহসিকা কাকলি আপা নামে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় শোক দিবসের আরো কর্মসূচির খবর জানাতে এবার বগুড়া গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, শোক দিবসের কি কর্মসূচি পালন হচ্ছে বগুড়ায়? এই মুহূর্তে কারা অংশগ্রহণ করছে সেখানে? সকাল ৮টায় শহরের সাতমাথায় যে মজিব মঞ্চ রয়েছে সেখানে মূলত দিনের কর্মসূচি শুরু হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এরপর জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয় এবং একই সাথে অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকেও মূলত এইখানে যে শ্রদ্ধা মঞ্চ রাখা হয়েছে মজিব মঞ্চ, সেখানে শ্রদ্ধা জানানো হয়। আজকে দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ক্যান্সার আক্রান্তদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেক প্রদান, একই সাথে বগুড়ার পরিবহন মালিকদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে লেখা একটি বই আছে, যেটি 50টি মেধাবী ছাত্রের মধ্যে বিতরণ করা হবে। 50 জন মেধাবী ছাত্রকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানানো হবে। পাশাপাশি যেটি রাখা হয়েছে যে বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকেও আয়োজন করা হয়েছে নানা ধরনের আয়োজন আর নানা ধরনের কর্মসূচি। আর বগুড়া সদর উপজেলার পক্ষ থেকে বেলা 12টায় রাখা হয়েছে মাছ বিতরণ কর্মসূচি, সেটি জেলা স্কাউটের সদস্যরাই মূলত করবেন। এর বাইরেও আলোচনা সভা রয়েছে, যে আলোচনা সভায় মূলত গুরুত্ব পাবে বঙ্গবন্ধুর বাংলাদেশকে নিয়ে দেখার স্বপ্ন, তার যে আদর্শ এবং তার নীতি নৈতিকতার বিষয়গুলো আজকে তুলে ধরা হবে বিভিন্ন জায়গায় আয়োজিত আলোচনা সভায়। আর জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণটির মধ্য দিয়ে মূলত আজকের দিনের যে কর্মসূচি সেটি দলীয়ভাবে শুরু করা হয়েছে এবং সেটি এখনও চলছে। সারাদিনই মোটামুটি আজকে বঙ্গবন্ধুকে নিয়ে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর পক্ষে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমার পেছনেই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, যেটি মজিব মঞ্চ হিসেবেই পরিচিত, সেখানে ফুলের স্তরে রয়েছে বিভিন্ন জায়গায়। আর একই সাথে যেটি আমরা দেখতে পেয়েছি যে এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে। সব মিলিয়ে যেটি হলো যে দিনের কর্মসূচিকে নির্বিঘ্ন করবার জন্য পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সারা শহর জুড়েই। হাসিবুর রহমান জানাচ্ছিলেন বগুড়া থেকে। এবার আমরা যাচ্ছি গোপালগঞ্জে। গোপালগঞ্জে রয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। টুঙ্গিপাড়ায় শোক দিবসের আজকের কর্মসূচিগুলি এবছর তো আসলে কিছুটা ব্যতিক্রম। ভিডিও কনফারেন্সে কখন যোগ দিবেন প্রধানমন্ত্রী? এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার কবরে শ্রদ্ধা জানাতে আসেন, কিন্তু করোনার কারণে এবার আসছেন না বলে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। তবে আয়োজনের উপলক্ষে আজ সকাল 10টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করবেন। এরপরে কেন্দ্রীয় আওয়ামী লীগ, গোপালগঞ্জ আওয়ামী লীগ এবং স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান নেতাকে শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল 11টায় কমপ্লেক্স মসজিদে একটি মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি যদি একটু মাজার কমপ্লেক্স এলাকা ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন গোপালগঞ্জের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে
সামরিক সচিব মহোদয় আসবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে মাজার কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। জেলা নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একটি চৌকস দল অনার গার্ড প্রদানের জন্য এখন প্রস্তুত রয়েছেন। মাজার কমপ্লেক্সকে সাজানো হয়েছে বিভিন্ন কালো পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে ফেস্টুন দিয়ে। তো গোপালগঞ্জের প্রস্তুতি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ চালানো হয়েছে এবং জেলা শহরে কালো পতাকা এবং পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে ঘোরানো হয়েছে। তো এই ছিল আজকে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকাল 10টায় পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়ায় যোগ হবেন বলে আমার কাছে সর্বশেষ যে খবর আছে সেটি আমি। প্রসন্ন কুমার মণ্ডল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জানাচ্ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে মাত্র 3.5 বছরে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এনেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থনীতি পুনর্গঠনে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কৃষি ও শিল্প উন্নয়নে। কৃষকদের কল্যাণে বাজেটে রেখেছিলেন ভর্তুকি, শিল্প কারখানাগুলো করেছিলেন জাতীয়করণ। বিশ্লেষকরা বলছেন বঙ্গবন্ধু দূরদর্শী পরিকল্পনার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। I have a very good exportable commodities like the jute, like tea, like hygiene schemes, fish. এভাবেই দেশের সম্পদকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের স্বপ্নবীজ বুনেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 মাসের যুদ্ধের সময় দেশে খাদ্য উৎপাদন হয়নি। সদ্য স্বাধীন দেশের দুর্দশাগ্রস্ত মানুষকে সামাজিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিতে কাজ শুরু করেন বঙ্গবন্ধু। প্রাধান্য দেন দেশের খাদ্য উৎপাদনে, ডাক দেন সবুজ বিপ্লবের। বঙ্গবন্ধুর হাত ধরেই মূলত দেশের অর্থনীতির ভিত গড়ে ওঠে। স্বপ্নের সোনার বাংলায় তিনি দেখতে চেয়েছিলেন দেশে কৃষি ও কৃষকের উন্নয়ন এবং স্বনির্ভরতা। দরিদ্র কৃষকদের কল্যাণে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দিয়েছিলেন। গড়ে তোলেন সমবায় ব্যবস্থা, কৃষি গবেষণা প্রতিষ্ঠান স্থাপন, কৃষিবিদদের চাকরিতে প্রথম শ্রেণী মর্যাদা দেন। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ছিল তার পরিকল্পনার অংশ জুড়ে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের শুরু থেকেই সবসময় তিনি মনে করতেন বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, বাংলাদেশকে যদি সমৃদ্ধশালী করতে হয়, এদেশের বিপুল সংখ্যক মানুষের দারিদ্র্য মোচন করে যদি জীবনযাত্রার মান উন্নত করতে হয়, তাহলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কৃষি থেকে আয় বাড়াতে হবে, কৃষিকে লাভজনক করতে হবে, তাহলেই এদেশ উন্নত দেশ হবে। বঙ্গবন্ধু সরকারি আওতায় নেন দেশের পাটকলগুলোকে। শিল্প উন্নয়নে গুরুত্ব দেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর। গ্রহণ করেন বিভিন্ন আধুনিকায়নের প্রকল্প। অর্থনীতিবিদদের মতে বঙ্গবন্ধুর যুগান্তকারী নানা পদক্ষেপের জন্যই সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেলে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখার তাগিদ তাদের। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। কৃষক দাম পায় না, এটা একটা বড় সমস্যা। এখন এই সমস্যা কিন্তু আমাদের সঙ্গে নতুন না, এটা একেবারে পাকিস্তান আমলেও ছিল, কৃষক দাম পায় না। সেইখানে আবার নজর দেওয়া দরকার এবং সেটা নজর দেওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ তো নেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই তেমন কাজ করছে না। একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কৃষক সংগঠন করা দরকার আছে। বিশেষজ্ঞরা মনে করেন আগামী স্বনির্ভর, সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে কার্যকরভাবে বাস্তবায়িত করতে হবে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিংবা মোয়াজ্জেম নয়, দেশের শতাধিক ওসির বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি অপরাধের অভিযোগ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, নির্যাতন, ধর্ষণ, এমনকি বিচার বহির্ভূত হত্যার অভিযোগও তাদের বিরুদ্ধে। সাবেক পুলিশ প্রধান ও অপরাধ বিশ্লেষকের মতে রাজনৈতিক প্রভাব ও গুরু পাপের লঘুদণ্ডের কারণে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। কেরানীগঞ্জের কাপড় ব্যবসায়ী সোহেল মির 2 আগস্ট মেয়ের বাড়ি যাচ্ছিলেন। সদরঘাটের ওয়াইজঘাটে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 3.5 লাখ টাকা। ছাড়া পেয়ে 10 আগস্ট কোতোয়ালি থানার ওসি সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে করা মামলায় এসব অভিযোগ করেন সোহেল। তবে অভিযোগ নাকচ করেছেন ওসি মিজানুর রহমান। আমাকে কেন হয়রানি করলো, কেন 3.5 লক্ষ টাকা নিল, এবং ওসি সাহেব যে অস্বীকার করবে, ওসি সাহেবের নন এফআইআরের মধ্যে তার সিগনেচার, তার সিল মারা আছে। 100% মিথ্যা একটা মামলা করেছে। মামলাটা তদন্ত দিচ্ছে পিবিআই কে, তদন্ত করতে, তদন্তে সঠিকতা বেরোয় আসবে।
না, ওকে তো ওই যে গাঁজা সেবন করার অপরাধে ধরা হয়েছে। ওইভাবে যেটুক অপরাধ ওইভাবেই চালান দেওয়া হয়েছে। 11 আগস্ট নেত্রকোনায় ঠিক একই কায়দায় এক যুবলীগ নেতাকে থানায় এনে মারধর করে চাঁদাবাজির অভিযোগ ওঠে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়। সেদিনই পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় প্রত্যাহার করা হয় কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবিরকে। বরগুনার বামনায় মানববন্ধনে লাঠিপেটার নির্দেশ পালন না করায় এক এএসআইকে প্রকাশ্যে চত্থাপ্পড় মারেন থানার ওসি। এ ঘটনায় প্রত্যাহার হন ওসি ইলিয়াস তালুকদার। মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কারাগারে সোনাগাজীর ওসি মোয়াজ্জেম। আর এখন আলোচনার কেন্দ্রে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে তিনি। প্রদীপ দাসের মতো শতাধিক ওসির বিরুদ্ধে নানা ফৌজদারি অপরাধের অভিযোগ। সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলছেন, রাজনৈতিক প্রভাব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে একই থানায় বছরের পর বছর থেকে নানা অপকর্মে জড়িয়ে পড়েন ওসিরা। একই ওসি দেখা যায় সে ভালো একটার পর একটা ভালো থানায় যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন তো কাজ না। তার সার্ভিস বই খুঁজলে পাওয়া যাবে, সার্ভিস রেকর্ডই তো বলে সে কোথায় কোথায় ছিল। সেগুলো দেখে দেখে আপনি তালিকা করে এদেরকে সরায় নিয়ে আসেন। যারা ডেপ্রাইভড হয়েছে অথচ যোগ্য মনে করেন তাদেরকে সেখানে দিয়ে দেন। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, ফৌজদারি অপরাধ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ সদস্যদের বদলি বা প্রত্যাহারের মধ্যে সীমাবদ্ধ থাকে শাস্তি। সে কারণেই দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন তারা। পুলিশ বাহিনীকে তাদের কোনো জবাবদিহিতা নাই। এই জবাবদিহিতা যদি নিশ্চিত করা না যায় তাহলে পরে এই যে ক্রসফায়ার সহ যে সমস্ত বেআইনি কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এগুলো ঘটতেই থাকবে। সুতরাং পুলিশকে সংস্কারের কিংবা পুলিশকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। পুলিশের অপরাধ তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন কমিশন গঠন করে ব্যবস্থা নেয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের পাড়া মহল্লা সব জায়গাতেই পুলিশের সোর্সদের দাপট। টেকনাফ উখিয়া জুড়ে 2 শতাধিক সোর্সে দৌড়াতে অতিষ্ঠ মানুষ। তাদের বিরুদ্ধে পুলিশের নাম ভাঙিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও মানুষকে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। টেকনাফ সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ 2019 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু 31 জানুয়ারি আব্দুল্লাহকে আটক করে পুলিশ। 50টি ইয়াবা সহ কারাগারে চালান দেওয়া হয় তাকে। তবে আব্দুল্লাহর অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে সোর্সের প্ররোচনায় তাকে আটক করে ইয়াবা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। দালালকে কল দিয়েছিল এসআই বুরহান, তখন আর এসআই সহ্য না করে আমাকে নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পর কেউ আমার সাথে যোগাযোগ করতে আসে নাই। কয়েকদিন পর দেখতেছে আমাকে 50টা ইয়াবা নিয়ে আনসারের পকেটে পেয়ে আমাকে চালান দিয়ে দিয়েছে। টেকনাফের পাড়া মহল্লা সবখানেই পুলিশের সোর্স ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে এমন অভিযোগের পাহাড়। সাধারণ মানুষকে পুলিশি হয়রানির ভয় দেখিয়ে নানা অপরাধমূলক কাজ করে যাচ্ছে তারা। আমাদেরকে মামলার মধ্যে জড়াবো, যদি না জড়াইতে হলে কিছু টাকা দেন, ওইরকম করে আবার 1.5 লক্ষ টাকা নিয়েছি। 1.5 লক্ষ টাকা নেওয়ার পর তারপর 50,000 টাকা ফেরত দিছে, আর 1 লক্ষ টাকা নাকি এরা বাক করছে দালালরা। দালালের মানুষেরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে, থানায় যোগাযোগ করে, বা এরকম করে বান মানুষ ধরে যায়। গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী, কমিউনিটি পুলিশের সদস্য সহ অনেকেই পুলিশের সোর্স। চিহ্নিত মাদক কারবারি ও দাগী অপরাধীও আছে এই তালিকায়। তবে অভিযোগ পেলে নিজের কমিটির সদস্যদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি। প্রমাণ ছাড়া এই ধরনের কিছু ঘটনা হচ্ছে, হয়তো 2-1টা থাকতে পারে, আমি যে থাকতেছে না এমনও বলবো না, 2-1টা কেস থাকতে পারে। আমার 1200 মানুষের সংগঠন, সেখানে 2জন লোক খারাপ হবে না, 3জন লোক খারাপ হবে না, এমন আমি গ্যারান্টি আমি দিতে পারবো না। সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের ঘনিষ্ঠ 3 জন। তাদের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র্যাব। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সরবরাহকৃত খাবার ও কর্মকর্তা কর্মচারীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার শিশু কিশোর অভিভাবকরা। গ্রহণযোগ্য নয় বাড়ি থেকে পাঠানো খাবারও। নাগরিক সমাজ বলছে, শিশু উন্নয়ন কেন্দ্রের পরিবেশ ও কর্মকর্তা কর্মচারীদের আচরণগত ত্রুটির প্রভাব পড়ছে শিশু কিশোরদের উপর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা সমাজসেবা কর্মকর্তা।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু কিশোরদের অভিযোগ সরবরাহকৃত খাবারের মান ভালো নয়, আর শিশু কিশোরদের সঙ্গে ব্যবহার করা হয় দাগী আসামিদের মতো। আসামির যেরকম ব্যবহার করা উচিত তারা সেরকম ব্যবহারটা করে। আমাদের তো 3 বেলা যে ভাত দেয়, যদি নষ্ট পচাতা দেয় তাও খাওয়া লাগে 3 বেলা। ওই একই অভিযোগ অভিভাবকদেরও। যদি এখান থেকে না নিতে তাহলে আমি মরে যাবো আমাকে বলতেছে, তাহলে এখানে হয়তো কোনো নির্যাতন হচ্ছে, নির্যাতন শিকার, তার জন্য এরকম কথা বলতেছে। আমার কলেজ আব্বা এখানে কিন্তু আমার রাখা যাবে না, আমার খুলনায় না তুমি কেন কোনো খাওয়ার অসুবিধে। নাগরিক সমাজের দাবি শিশু উন্নয়ন কেন্দ্রের পরিবেশ ও কর্মকর্তা কর্মচারীদের আচরণ শিশু কিশোরদের মানসিকভাবে অপরাধী করে তোলে। ওই সংশোধনাগারে সংশোধন তো হয় না, উপরন্তু তাদেরকে মানসিকভাবে অপরাধী করে তোলে। আর যারা এর সাথে জড়িত তাদেরকে কঠিন এবং কঠোর শাস্তি হওয়া উচিত, যা থেকে ভবিষ্যতে আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তবে এ সকল অভিযোগ মানতে নারাজ যশোরের সমাজসেবা অধিদপ্তর। তাদের দাবি এখানে শিশু কিশোররা থাকে পরিবারের মতো। যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে 150 জনের ধারণ ক্ষমতা থাকলেও শিশু কিশোর রয়েছে 277 জন। সমাজের অপরাধকর্মে জড়িয়ে পড়া শিশু কিশোরদের সংশোধনের জন্য নিয়ে আসা হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। তবে শিশু উন্নয়ন কেন্দ্রের পরিবেশ ও তার কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণ সংশয় জাগিয়েছে এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় যুবলীগ নেতা পলাশ শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত পলাশ গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে 49টি কম্পিউটার চুরি হয়। পরে রাজধানীর মহাখালী থেকে 34টি কম্পিউটার সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানান পলাশ সহ একটি চক্র কম্পিউটার চুরির ঘটনায় সম্পৃক্ত। ঘটনার পর থেকে পলাতক আছে পলাশ। বিশ্বে করোনায় প্রাণহানি 7,62,000 ছাড়ালো আক্রান্ত 2,13,00,000-এর বেশি। একদিনে বিশ্বে আক্রান্ত 2,76,000। এর মধ্যে ভারতে শনাক্ত হয়েছে 65,500, যা বিশ্বের একদিনে সর্বোচ্চ। দেশটিতে নতুন মৃত্যু 990 জনের। যুক্তরাষ্ট্রে একদিনে 1,000-এর বেশি প্রাণহানি, আক্রান্ত 60,000। করোনা সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে ইউরোপের নানা দেশে। ডিস্কো বন্ধের পাশাপাশি সড়কে ধূমপান নিষিদ্ধ হয়েছে স্পেনে। 30 জনের বেশি লোকের সমাগম ও মাস্ক না পরলে জরিমানা গুনতে হবে যুক্তরাজ্যে। এদিকে খাবার বা প্যাকেটজাত হিমায়িত খাবার থেকে মানবদেহে করোনা ছড়ানোর নজির নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে রান্নার পর মারা যায় করোনা ভাইরাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে তার জীবনব্যাপী সংগ্রামের কথা স্মরণ করেছেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাই। বিবৃতিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য উৎসাহ যোগাবে এবং বিশ্বকে নতুনভাবে সাজানোর কাজে সহায়তা করবে। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির মহাপরিচালক। বলেন, ইউনেস্কো ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের যে আকাঙ্ক্ষার কথা বলে 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন বঙ্গবন্ধু। ওই ভাষণ ইউনেস্কো মেমোরি অফ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত আছে। সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু হত্যায় এপ্রিলে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে খুনি আব্দুল মাজেদের। এর আগে দেয়া এক সাক্ষাৎকারে 75-এর নানা অমীমাংসিত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। দেখে নিচ্ছি সেই সাক্ষাৎকারটি। 15ই আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10টা-11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এইটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। এইভাবে উনি মোটিভেটিং লেকচার দিয়েছে ওখানে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে। উনি বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং
খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করতো ডাইরেক্ট, এবং আর্মির চেইন কমান্ড বলতে কিছু ছিল না, ওরাই চালাতো প্র্যাকটিক্যালি ওখান থেকে এই ধরনের ভাবে তারপরে যখন ওনার সাথে একবার আমি ইন্টারভিউ দিতে যাই জিয়া রহমান সাহেবের সাথে সেনা হেডকোয়ার্টারে, সেখানে ওনাকে বললাম যে আমার একটা সার্ভিসের ব্যাপারে আপনি করে দিতে, আগে যখন বাইরের সিভিল সার্ভিসের ব্যাপারে স্যার ওনাকে অনুরোধ করেছি, তো সেই ব্যাপারে জিজ্ঞাসা করি। তখনও যে ওনার সাথে যে আলোচনা হয়েছে, তখন দেখা গেছে যে তিনি প্র্যাকটিক্যালি এই যে পক্ষপাত ছিল কথাবার্তা এটা করেছেন, কিন্তু ওনার কথাবার্তা বোঝা যাচ্ছে, দেখা গেছে যে উনি কুর সমর্থক, ওদের সাথে ওনার এই সব কিছু যোগাযোগ। পরবর্তী যখন বিদেশে যাওয়ার প্রশ্ন আসলো, তখন তিনি বঙ্গভবনে, তো আমরা তো ডাইরেক্ট কথা বলতে পারি না ওনার সাথে, উনি দেখেছি মিলিটারি সেক্রেটারি আর প্রেসিডেন্টের সাথে ওনারা কথাবার্তা বলছেন। তো সেই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি। তো পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবে বাইরে বিদেশে, এবং বিদেশে তাদের কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মাসরুর ওনাকে নির্দেশ দিচ্ছেন। যেহেতু আমরা বঙ্গভবনে ডিউটিরত ছিলাম, স্কট ডিউটি, সেখান থেকে আমাদেরকে ওখানে ব্যাংককে পাঠিয়ে দিছি। ব্যাংককে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে তো ফেরত পাঠাই নেই, বরং সেখান থেকে দেখছি তারা শুনলাম যে এই তখন তো জিয়াউর রহমান সাহেব পুরো ক্ষমতায়, তিনি তাদেরকে লিবিয়ায় আশ্রয় বন্দোবস্ত করছেন। তারপরে পরে আমরা শুনলাম সেখানে জেলখানায় তারা 4জন জাতীয় নেতাকে মেরে গেছে। এই রিসালদার মুসলিউদ্দিন ওখানে ঘোষণা করতেছে, বলতেছে তার সাথে 2টা সিপাহীও ছিল, সিপাহীরা ওখানে তো যাওয়ার কথা নয়, সিপাহী তারপরে রিসালদার তারা করে যাচ্ছে না। তারপর লিবিয়াতে আমরা গিয়েছি, লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে সবাই, জিয়াউর রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইস হিসাবে, এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। পরে কিছুদিন পরে, কয়েক মাস, আমার মনে নাই এক্সাক্ট ডেট, সেই জিয়াউর রহমান জেনারেল নুরুল ইসলামকে পাঠায়। জেনারেল নুরুল ইসলাম যে সেখানে ওদের সাথে মিটিং করে কার কোথায় ফরেন পোস্টিং হবে সেই সব চয়েস দিতে উনি গেছেন ওখানে জিয়াউর রহমানের পক্ষ থেকে। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি, ওনার ডাইরেক্ট মদত ছিল, উনি তো ওদেরকে টোটাল পেট্রোনাইজ, একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন এই প্রাইস পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কত দিনে, তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। এতে তো বুঝে যাচ্ছে তিন দিকে এসে উনি পুরা একদম করা, এটাতে বোঝা যাচ্ছে যে উনি পুরো ওদের সাথে একদম এই লেয়ার থেকে ওনার সাথে করা, এগুলি ওনার কথার ধরনা বুঝে যায়। তারা ওই যে ওখান থেকে বঙ্গভবন থেকে পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য, তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে। অন্যান্য মহিলা, তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড, এই ধরনের, স্যার এগুলি আর কি কথা বলবো, এই ধরনের ওই যে বিয়ে হয়নি, মেজর শাহরিয়ার বিয়েও করে না, এক ভদ্রলোকের এক ওয়াইফকে নিয়ে চলে গেছে, সেই সব কাগজপত্র পর্যন্ত তাদেরকে বানিয়ে দিচ্ছে। আবার ওই যে আরেকটাই উদারটা অবশ্য পরে গেছে, তার ওয়াইফ, এই যে তাকেও ওখানে লিবিয়াতে থাকা অবস্থায় 1 সপ্তাহের মধ্যে তার ওয়াইফ মনে হয় জয়েন, ওর বিয়ে হয়নি কিছুই, ওই মেয়ে নারায়ণগঞ্জের এক মেয়ে ওই হুদার ওয়াইফ ভুলে গেছে, তাকে কাগজ করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে ওখানে। এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কারণে যে এগুলি সম্পূর্ণ এখান থেকে হচ্ছে। উনি ছাড়া তো এগুলিতে হতে পারে না তখন, উনি যেহেতু আর্মি চিফ, আর্মি অফিসার, বিয়ে ছাড়া এই সমস্ত
মহিলারা অ্যাকম্পানি করছে, যাদের ওয়াইফ ছিল, চিলড্রেন ছিল, তাদের ব্যাপারে কিন্তু এরাও অ্যাকম্পানি করেছে, আমরা লক্ষ্য করছি। ওনার ওয়াইফ ক্যান্টনমেন্ট 71 সালে ওনার ওয়াইফ যখন বোধহয় চিটাগাঙে ছিলেন, ওনার ওয়াইফকে আমাদের দেখা হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টে 72 সালে। মহিলা ওখানে ক্যান্টনমেন্টে ছিলেন, চিটাগাং ক্যান্টনমেন্টে। উনি তো ওই 72 সালে ব্রিগেড কমান্ডার হয়েছিলেন ইয়েতে, কুমিল্লা ক্যান্টনমেন্টের। তো ওখানে আমরা দেখেছি যে ব্রিগেড কমান্ডার ওয়াইফ যখন রিসেপশন হতো, হতো এই যে উনি শুনেছি যে 71 সালে উনি ওই ইয়েতে ছিলেন। তো এখানে এই জিয়াউর রহমানের এই সমস্ত বক্তব্যগুলো আমি ঘটনার পরে 2-3 বার দেখেছি। ওনার বক্তৃতা ইয়েতে অডিটোরিয়ামে সামান্য কয়েক মিনিটের জন্য শুনছি, আমরা বাইরে দিয়ে দাঁড়ানো ছিলাম, ওখানে উনি বক্তব্য রাখছেন, অনেক লোক সেখানে স্যার। ক্যান্টনমেন্ট অডিটোরিয়াম সবাই জায়গা হয়নি, জায়গা খুব কম, যারা ভর্তি আগে যারা যে বসে গেছে, আমরা তো পরে কুপার্টিশন ছিল না। উনি ক্যান্টনমেন্টের যে জওয়ানরা ছিল আর অফিসাররা ছিল তাদেরকে মোটিভেট করা, ওই মোটিভেটে যে তোমরা এই যেটা ঘটনা হয়ে গেছে এটার বিরুদ্ধে তোমরা আর কোনো কিছু, এটা আমাদের মেনে নিতে হবে, এই ধরনের বক্তব্য, এইটা নিয়ে ফার্দার কোনো কিছু না, নাইলে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা শিবে ওই করে নেয়, তারা তো জানেও না এইসব, তাদের তো কোনো অফিসাররা ইনভলভ ছিল না। তারা ওই বেঙ্গল রেজিমেন্টের রিটায়ার্ড অফিসার কিছু ছিল, 2-3 জন, ওরা ট্যাঙ্ক রেজিমেন্ট আর্মার্ড লোকের, ওরা ছিল, পুরো অফিসার ছিল ওই যারা কুতে ছিল না, তারা বক্তৃতা দিচ্ছে, মোটিভেট করেছিল। উনি যে ওনার তো সমর্থন আছে, তা নাহলে উনি এদেরকে নিজে আগ বাড়িয়ে এইসব মোটিভেশন করবে কেন ওনাদেরকে? ওনার তো সমর্থনই, তো পরিষ্কার কথা। তার অ্যাকশনই তো বোঝা যায়, এই উনি তো সমর্থন, ওনার ওদের প্রতি তো সমর্থন না, রেগুলার ওরাই ডিকটেট করতো, সব কিছু হুকুম চালাতো ওখান থেকে, ওরা যা চাইতো তাই উনি করে দিতেন, এই ধরনের অবস্থা ছিল। এতেই তো স্যারের ইনভলভমেন্টটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার করে সবগুলি নাম, সব অফিসার, প্রত্যেকটা ঘটনা, ইভেন শহীদ খালেদ মোশাররফকে কারা কারা শহীদ করছে, ওনার ইয়েটা আছে, উনি করছেন যে আমরা, ওনার কোনো নাই। আমরা শুনেছি যে উনি বলছেন শুধু যে বঙ্গভবনে বসে এই মেজর এরা বসে থাকবে কেন সেখানে, তারা চলে আসুক, ইউনিটে চলে আসবে, তারা কমান্ডে চলে আসুক ফিরে। তার একটা ন্যায্য দাবি, একদম সঠিক দাবি যে চেইন অফ কমান্ড ছাড়া ফোর্স চলে না, যে অফিসাররা করছে বা কিন্তু এদের সমর্থন ছিল, এরা এই সব ঘটনার সব মূল চক্র, এরা এই সব কিছু, এদের সবদেরকে ভিআইপির মতো ট্রিটমেন্ট, সব কিছু, এরা বঙ্গভবন ভিআইপি। ওনাদের ছিল সামনের যে প্রেসিডেন্ট, ভিআইপিরা যে গেট দিয়ে ঢুকে সামনের ফ্রন্ট গেট, প্রেসিডেন্টের পাশে রুমে স্যুট, মোস্তাক সাহেব যে রুমে থাকতেন নাকি সেই পাশে ছিল। আমরা তো কোনো দোতলায় উঠিনি, দোতলায় এখান দিয়ে উঠে ডাইরেক্ট লিফটে স্যার উপরে যেয়ে থাকতেন। এখানেই কথোপকথন হতো আর্মির সাথে এবং এই জিয়াউর রহমান সাহেবের সাথে। আর জিয়াউর রহমান আসলো এখানেই এদের সাথে কথাবার্তা, এই বঙ্গভবনে আসলো, ওনাদের সাথে এই মিটিং হয়েছে এখানে কুয়ারফাড়িতে বঙ্গভবনে। ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি জিয়াউর রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, দেখতাম সব কিছু, এই যে গাড়ি দিয়ে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন। ওই কোন নেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকতো সেখানটি তাদের সাথে। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।